আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো ম্যাডাম? সবাইকে শুভ সকাল। আচ্ছা, আমরা যেটা অনেকদিন পরে, প্রায় বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আমার আবার ক্লাস শুরু হলো। কারণ কিছু আমরা ছুটিতে পড়ে গেছিলাম আমাদের শিডিউল ক্লাসগুলো। আর যেটা ছিল সেটা হলো যেটা কি বলে, বৃহস্পতিবার আমরা প্রতি বৃহস্পতিবার অ্যাসাইনমেন্ট রিসিভ করতাম। সেহেতু তোমাদের ক্লাসগুলো ওই কারণেই নিতে পারিনি। তো আশা করি আবার সব কিছু ঠিক হয়ে যাবে, যেহেতু লকডাউন শুরু হয়েছে। পাশাপাশি দেশের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম, সেই জন্য আমরা কি করছি, আপাতত অ্যাসাইনমেন্ট নেওয়া বন্ধ রেখেছি। সেই হিসেবে কিন্তু আবার ক্লাস করার সুযোগ হলো। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা নদীতে আছি। নদী দিয়ে শুরু করব। নদী চ্যাপ্টারটা হচ্ছে পঞ্চম অধ্যায়, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তার মানে এই অধ্যায়ে আমরা দুইটা জিনিসের উপর, দুইটা টপিকের উপর হাইলাইট করব। একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখন আমরা জানি বিজিএস এর বইয়ে অনেকগুলো পার্ট আছে: সমাজ, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি আর নানাবিধ সামাজিক সমস্যা। সেই হিসেবে এই জায়গাটায় আমরা যেটা করছি, আমরা ভূগোলের সাইড বা ভূগোলের একটি পার্ট এখানে তুলে ধরার চেষ্টা করব। তো সেখান থেকে যেহেতু প্রথম, আমি মনে করছি যে এটা প্রথম থেকে শুরু করি, এই চ্যাপ্টারটা নদী দিয়ে শুরু করব। তো করি আমরা, আমাদের দেশে অসংখ্য নদী আছে। ছোটবেলায় একটা কথা শুনে শুনে আমরা বড় হয়েছি যে বাংলাদেশ হচ্ছে নদী নালার দেশ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে অসংখ্য নদ নদী। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছো? আজকাল আমি একটু ইয়ারফোনটা একটু কম ব্যবহার করতে পছন্দ করি, কানে একটু ব্যথা হয়, এই জন্য বলছি যে সমস্যা হলে আমাকে বলবে যে ম্যাডাম শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নেব। আচ্ছা, যাই হোক। তো এই জন্যই মূলত তোমাদের এই বইয়ে নদীকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। এটার ভৌগোলিক অবস্থান কি কাজে লাগে, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে নদী কতটা গুরুত্বপূর্ণ, সেটাই আসলে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। আর নদী যদি আমরা সংখ্যায় ধরি, 700টার মতো নদী আমরা সংখ্যা পাই আমাদের বইয়ে বা বিভিন্ন তথ্যে। হয়তো এর বেশিও হতে পারে। তবে বিখ্যাত কয়েকটি নদীর নাম আমরা সবাই জানি: পদ্মা, মেঘনা, যমুনা, তাই না? তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে নদীগুলো আমাদেরকে, ম্যাক্সিমাম নদী কিন্তু ভারত থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি স্থলটা আমাদের দেশে নেই। সেক্ষেত্রে আমরা কিছুটা অসুবিধায় পড়ি। কিন্তু তারপরও বিজ্ঞান যেহেতু অনেক এগিয়ে গেছে, আমরা নানাবিধ প্রযুক্তি ব্যবহার করে নদীর থেকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা নেবার চেষ্টা করছি। তো বর্তমানে যেটা অসুবিধা আমাদের হচ্ছে যে নদীগুলো ম্যাক্সিমামই ভরাট হয়ে গেছে, ড্রেজিং করা প্রয়োজন। বুড়িগঙ্গা নিয়ে আমরা প্রায় দেখি বিভিন্ন ফিচারে, টেলিভিশনে, পেপারে যে দূষণ, নদীর পানি এত কালো। হ্যাঁ, যারা ঢাকায় আমরা বসবাস বা ঢাকায় বড় হয়েছি তারা দেখেছি যে একসময় নদীর পানি, যারা নদীতে যাতায়াত করতো বা নদীর উপর দিয়ে চলাচল করতো, অনেকেই বলেন যে অজু করা, পাশাপাশি ইফতারের সময় সেখান থেকে নদীর পানি পান করা, হ্যাঁ, সবটাই সম্ভব ছিল। তো এখন সেটা ভাবাই যায় না, তাই না? এতটা কালো এবং দূষণযুক্ত পানি। তো একটা ব্যাপার আছে যে এখানে একটা আমাদের চ্যাপ্টারে একটা টপিক আছে প্রাকৃতিক সম্পদ, নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এই যে অংশটুকু, নদী কিন্তু আমাদের একটি অন্যতম প্রধান সম্পদ। যেহেতু প্রকৃতির প্রদত্ত, আল্লাহ দিয়েছেন, এদিকে আমরা প্রাকৃতিক সম্পদও বলতে পারি। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে, যেমন ধরো ভূমি, বনভূমি, খনিজ পদার্থ, কৃষি জমি, এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদের আওতায় পড়ে। এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে এটার সর্বোচ্চ পরিবেশ বান্ধব রেখে যে ব্যবহার করছি, কিন্তু এটার কোনো যত্ন করছি না, সেটা না। ব্যবহারও করতে হবে, আবার যত্নটাও বুঝতে হবে, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় বলতে পারি। যে আমরা এখন এসডিজি কথাটা যে বলছি যে উন্নয়ন, কিন্তু উন্নয়নটা এমনভাবে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। সেই উন্নয়নটা সর্বোচ্চ কি
কি বলবো, পরিবেশের কথা মাথায় রেখে আমাদের উন্নয়নটা আনতে হবে। তো এই এই ধারণাগুলো এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরেকটা জিনিস এখানে দেখো যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানবো, নদীগুলো সম্পর্কে জানবো, নদীর উৎপত্তি, নদীর উপর মানুষের নির্ভরশীলতা, আহ, পানির কোন কোন অংশে পানির অভাব হচ্ছে, কি সমস্যা হচ্ছে, পানি থেকে আমরা বা পানির নদীর পানি কাজে লাগিয়ে আমরা কী কী জিনিস পাচ্ছি, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানবো, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কোথায় কোথায় আছে, মোটামুটি চ্যাপ্টারে বলার চেষ্টা করা হয়েছে। এখন প্রথমে যে নদীটার নাম আসে সেটা হচ্ছে পদ্মা নদী। পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা নদীর নাম তো আমরা সবাই জানি, সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি। আচ্ছা, তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা ওপেন করো। কাউকে দেখা যাচ্ছে না, আমার মনে হয় শুধু আমাকেই দেখে দেখে বোর হচ্ছি। আমি যখন 6-এ ক্লাস নিই, কোনো এক সময় তোমার ক্লাসে আসবে, দেখবে কি উৎসাহ দেয়, আমরা সবাই ক্যামেরা ওপেন করে। তোমার যে অবস্থায় আছো ক্যামেরা ওপেন করো, ক্লাস কিন্তু আমরা রেকর্ড করে পাঠাই। সো তোমাদেরকে কাউকে যদি না দেখা যায় সেক্ষেত্রে কিন্তু হাবিব স্যার, প্রিন্সিপাল স্যার, ওনাদের কাছে আমাদের ছোট হতে হবে। হ্যাঁ, নিজেরাই ছোট হবে যে স্যার হয়তো দেখলেন যে তোমরা কেউ ক্লাসে তোমাদেরকে দেখা যাচ্ছে না, কারো ক্যামেরা ওপেন না, তো সেক্ষেত্রে স্যার কী করবেন, হয়তো তোমাদের বাসায় নোটিশ পাঠাবেন, গার্ডিয়ান ডাকবেন, তো ক্যামেরাটা ওপেন করো। আর না দেখে কাকে পড়াচ্ছি, তোমাদের চেহারা দেখলেও তো আমাদের শান্তি লাগে, সেটা তো বুঝতে হবে। যারা যারা ক্লাসে আছে নামগুলো আমি বলছি: প্রভা, পৃথা, রেহানা, আফসানা, রুহানি, তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে পুরো আসল নাম দিবে, নাজিয়া, অর্পি, তারপর তোমার আছো রিমা, আছো আরিফা, সুমাইয়া, শেখ সুরাইয়া, খুশি, মাহিয়া সম্ভবত। আর কেউ কি আছো এর বাইরে? আর কেউ আছো? আচ্ছা, কথা বলতে হবে। আচ্ছা, পদ্মা নদী প্রথমে আমরা পাই আমাদের বইয়ে, পদ্মা নদী। পদ্মা নদীর নাম শুনলে তোমাদের কি মনে আসে? বই দেখার প্রয়োজন নাই, নিজের ধারণা থেকে বলো। ছোটোবেলা থেকে তো আমরা নদীগুলোর নাম শুনে শুনে বড় হয়েছি, তোমরাও তাই। হয়তো কারো বাড়ির পাশেই কোনো নদী আছে, বাড়িতে গেলে আমরা হয়তো ছোটো ছোটো নদীর পাশেই হয়তো আমাদের বসবাস, তো এই বিখ্যাত নদীগুলো আশপাশ দিয়েই হয়তো আমরা যাতায়াত করি। তো পদ্মা নদীর নাম শুনলে তোমাদের প্রথমে কি মনে আসে আমাকে একজন বলো। যে কেউ বলতে পারো, তা নাহলে আমি নাম ধরে বলবো, ওকেই বলতে হবে, বলো। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, তো ক্লাসে রেসপন্স করবে, তা না হলে কিন্তু এটা প্রমাণ থেকে যাচ্ছে যে তুমি ক্লাসে অ্যাক্টিভ না। তোমাদেরকে আবার সুযোগ দিচ্ছি। আচ্ছা, আমি নাম ধরে বলি। প্রভা আছো ক্লাসে? প্রভা বলো, পদ্মা নদীর নাম শুনে তোমার কি মনে হয়? ক্যামেরা ওপেন করো। কি মনে হয় বলো প্রভা? প্রভা, কি শুনতে পাচ্ছ আমার কথা? প্রভা, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, এরপরে আমি পৃথাকে সুযোগ দিচ্ছি। পৃথা বলো যে পদ্মা নদীর নাম শুনলে আমাদের কি মনে আসে? হ্যাঁ বলো। তোমাদের কি মোবাইলের কি কিছু সমস্যা আছে, কোনো নেটের সমস্যা নাকি নেটওয়ার্কের সমস্যা নাকি? কথা এরকম ভেঙে ভেঙে আসছে কেন? আচ্ছা, আমি খুশিকে বলতে চাই। খুশি, কি শুনতে পাচ্ছ আমার কথা? খুশি, খুশি কি আমার কথা শুনতে পাচ্ছ? খুশি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এতক্ষণ কি কথা শুনো নাই আমার? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, এখন বলো যে
পদ্মা নদীর কথা যদি আমরা বলি, কোন জিনিসটা আমাদের প্রথমে আসে যে এই পদ্মা নদী, তাহলে এই পদ্মা নদীর সাথে এই শব্দটা যায় বা এই মিনিংটা বা এই জিনিসগুলো আসে। যেমন ধরো মসজিদের কথা মনে হলে আমরা ভাবি কি সেখানে মুসল্লিরা যে নামাজ পড়ে, তাই না? মন্দিরের কথা ভাবলে আমরা বুঝি সেখানে হিন্দুরা যে প্রার্থনা করে। বৈশাখের কথা আমরা মনে করলেই বুঝি যে এটা বাংলা মাসের প্রথম দিন, ইলিশ খাওয়া হয়, অন্যান্য নানা রকম পিঠা পুলির আয়োজন হয়, চারিদিকে উৎসব উৎসব ভাব চলে আসে। তেমনি পদ্মা নদীর কথা শুনলে বা বললে আমাদের কি মনে আসে বলো? ইলিশ মাছ, পদ্মার ইলিশ, ওকে, ভেরি গুড। আর কেউ কিছু বলতে চাও? পদ্মা নদীর উপরে যে পদ্মা সেতুটা আছে সেটা হ্যাঁ, বাংলাদেশের এটাই তৈরি। শুনতে চাচ্ছিলাম, ভেরি ভেরি গুড। ইলিশ মাছ, পদ্মা সেতু, যেটা আমাদেরকে কি করেছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে, তাই না? আমরা নিজের খরচে নিজের শক্তিতে পদ্মা সেতু বানিয়ে ফেললাম, তা বিখ্যাত একটি বড় ধরনের, ছোটোখাটো না, কারণ নানা রকম ষড়যন্ত্র হয়েছিল এই সেতুটা হবে না করেও মাননীয় প্রধানমন্ত্রীর সাহস আর আমাদের দেশপ্রেমের জন্য সেতুটা ইনশাল্লাহ হয়ে যাবে। ভেরি গুড, আমরা একটা ভালো পয়েন্ট পেয়েছি। আর কেউ কিছু বলতে চাও? ছোটবেলায় আমরা একটা কথা শুনে বড় হয়েছিলাম না, কেউ বলতে পারবে? পদ্মা হচ্ছে কীর্তিনাশা, তাই না? অনেক যে মানে খরস্রোতা, এর প্রচণ্ড বেগ আছে, যেখান দিয়ে যায় সেখানে সেখানে সে ধ্বংস লীলা চালিয়ে যায়। এটা যদিও তোমরা হয়তো জানো না, এখন ছোটোবেলা আমরা বড় হয়েছি এটা শুনে, কিন্তু এখন পদ্মা অনেকটাই মন্থর, স্লো, এখন তার সেই শক্তি নেই। অনেকে বলে যে পদ্মা বুড়ো হয়ে যাচ্ছে। তো যাই হোক, নদী যখন আমরা পড়ব তখন আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কিছু কিছু পয়েন্ট আমরা মাথায় রেখে পড়ব প্রত্যেকটা নদী। যেমন নদীর উৎপত্তি স্থল, নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার জন্ম কোথা থেকে। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে নদীর গতিপথ, নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে। দেন হচ্ছে নদীর শাখা নদী, উপনদী। হ্যাঁ, ধরো নদীর কোনো নদী আমরা বইয়ের তথ্য পাচ্ছি যে নদীর শাখা নদী আছে, এটা সব নদীর আবার শাখা নদীও আমরা পাচ্ছি না, আমরা উপনদীর তথ্যটা হয়তো পাচ্ছি। তারপরে আমরা নদীর আয়তন, দৈর্ঘ্য পাচ্ছি বা আয়তনও পাচ্ছি, অববাহিকা আয়তনটা পাচ্ছি। লাস্টে আমরা বলতে পারি অর্থনৈতিক গুরুত্ব, দ্যাট মিন্স এই নদী আমাদের জীবন জীবিকায় কী কাজে লাগে। যেমন পদ্মার কথা আমরা বলতে পারি, পদ্মা ইলিশ বিখ্যাত। পদ্মা সেতুর কথা বলতে পারো, সেখানে সেতুর কারণে কিন্তু দুই পাড়ে মানুষের জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে গেছে, অর্থনৈতিক চাকা সচল হয়েছে, জিনিসপত্র বাণিজ্য বাজার অনেকটাই এখন রমরমা হবে। এই কারণে অনেক মানুষ হয়তো নিজের বাসা থেকেই অফিস করবে, শহরে এসে আবার বাড়িতে ফিরে যাওয়ার সুযোগটা হবে, কারণ সময় কম লাগবে। পদ্মার আশেপাশেও সেতুর আশেপাশে অনেক প্রজেক্ট তৈরি হয়েছে, যার কারণে মানুষ সেখানে কাজও খুঁজে পাবে। তো এরকম ধরো যমুনায় হয়তো নাই, তুমি কিভাবে সেটা লিখবে আমি বলে দিব। তো আমরা যদি পয়েন্টগুলো দাঁড় করাই তাহলে এইভাবে আমাদের পড়তে হবে, সবাই খাতায় লিখে নাও। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে উৎপত্তি স্থল, লিখে নাও, হলে আমাকে বলবে। সবাই কি লিখছো? লিখে নাও। হ্যাঁ, ভেরি গুড, লিখো, আমাকে হলে আমাকে বলবে। ক্যামেরা ওপেন করতে বলছি, ক্যামেরা ওপেন করো। যে যেভাবে আছো কোনো সমস্যা নেই, ক্যামেরা ওপেন করো। নেক্সট দিন থেকে অবশ্যই ইউনিফর্ম পরবে অথবা 3 পিস সুন্দর করে পরিষ্কার পোশাক পরে আসবে, আর ক্যামেরা ওপেন রাখবে। আচ্ছা, প্রথমটা হলো আমাদের উৎপত্তি স্থল, তারপরে হলো গতিপথ। প্রিয়ন্তী এতদিনে আসছে, এতক্ষণ পরে আসলে আমরা কিভাবে তাকে অ্যাডমিট করবো বলো তো? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, উৎপত্তি স্থল। প্রিয়তি আগে ছিল, নিল আবার কেন? ও তো প্রিয়ন্তী নামে আসে। নেটওয়ার্কের ছিল নেটের মনে হয়। সমস্যা ছিল বোধহয়, আজকে গতদিন তো বেশ সর্বত্র নেট সমস্যা ছিল। প্রবলেম ছিল এর জন্য। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথম পয়েন্ট বলেছি উৎপত্তি স্থল, 2 হলো গতিপথ,
হলে বলবে। লিখেছো সবাই? জি মিস। আচ্ছা, 3 নম্বরে আমার মনে হয় দেই দৈর্ঘ্য বা আয়তন। আয়তন লিখো, আয়তনে তুমি যা পাও, দৈর্ঘ্য প্রস্থ যা পাও সব দিয়ে দিবে, আয়তন লিখো, মানে নদীটার, সেই নদীটার আয়তন কত, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো শাখা নদী অবলিক উপনদী। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো তোমাদের কিছু নদীর ছবি দেখাতে। শাখা নদী উপনদী। আচ্ছা, এরপরে হলো আমাদের কয়টা পয়েন্ট বলেছি আমরা? 3টা বলেছি না? মিস 4টা। আচ্ছা, কি কি বললাম? উৎপত্তি স্থল, গতিপথ, আয়তন, শাখা নদী, উপনদী, লাস্টের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। নদীটা কি গুরুত্ব বহন করে, তার মানে এই নদী থেকে আমরা কি পাচ্ছি, আমাদের জীবন জীবিকায় এই নদী কি ভূমিকা রাখছে সেটাই বলার চেষ্টা করবে। বা এই পয়েন্ট, এই 4টা 5টা হলো পয়েন্ট। এখন প্রশ্ন করতে পারো যে এই 5টা পয়েন্ট ম্যাডাম কেন, বা এই পয়েন্টগুলো দিয়ে আমরা কেন পড়বো, আমাদের বইতে এই পয়েন্টগুলো নেই, কি প্রয়োজন, এমনি এমনি মুখস্থ করে ফেললেই হয়। আচ্ছা, এই প্রশ্ন কি তোমাদের মাথায় আসে কখনো? যাতে পড়াটা ভালো হয়। ভেরি গুড। কে বলছো? যাতে পড়াটা ভালো হয় আর এটা সম্পর্কে এলাবোরেটলি জানতে। কে বলছেন আপনি? কে বলছেন? একটু চেহারাটা দেখতে চাই। ঋতু, ভেরি গুড। আমি তোমার সাথে সম্পূর্ণই একমত। এতক্ষণে ক্যামেরাটা ওপেন হয়েছে, ক্যামেরাটা ওপেন রাখা ভালো, দেখতে পাচ্ছি। তোমাদের দেখলে আমরা বলেছি, আমি একটা প্রায় ক্লাসেই বলি, তোমরা হচ্ছে টিচারদের কাছে অক্সিজেনের মতো। তোমাদের কথা শুনলে বা দেখলে আমাদের পড়ানোর স্পৃহা শতগুণ বেড়ে যায়। আমি 6 ক্লাস নিয়ে খুব মজা পাই, কারণ সবাই আসে ওই পাখির মতো কিচিরমিচির করে, ম্যাক্সিমাম সবাই আসে বলবো না, অনেকেই আসে। আমরা ল্যাপটপ বলো মোবাইল বলো সবার হয়তো সে অ্যাক্সেস নাই, এই জন্য সবাই হয়তো ক্লাস করতে পারছে না অনলাইন, কিন্তু তোমাদেরকে দেখলে আমাদের খুব শান্তি লাগে। তো 6-এ বাচ্চাদের খুব আগ্রহ, তো ওদের ক্লাসে এই জন্যে আমি খুব এনজয় করতে পারি। ওরা খুব কম্পিটিশনে যায় যে কে আগে বলতে পারবে, কে বেশি টিচারকে প্লিজ করতে পারবে, এই জিনিসটা খুব আছে ওদের মধ্যে। দেখ, তোমরাও ছিলে তো 6-এ, তো তোমরা ওই পর্যায়টা পার হয়ে আসছো। তো আশা করি তোমরা এই লাস্ট ইয়ার অফ দ্য স্কুল জীবনের লাস্ট ইয়ার, তো আশা করি তোমরা টিচারদের সাথে আরেকটু লিঙ্ক হবা, একটু অ্যাটাচড হবা, টিচারদের আদর নিবা, মায়া নিবা, শ্রদ্ধা ভালোবাসার সাথে সম্পর্কটা ডেভেলপ করবে এবং ক্লাসটাও ভালো হবে। তাতে হয় কি, পড়াটার আউটপুট ভালো আসে। নদী যে ঋতু বলছিল, বাকিরাও ক্যামেরা ওপেন করো, আমিও বলছি। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি বোঝা যাচ্ছে? মিস আজকে আচ্ছা, আসতে মাঝে মাঝে নেটের খুব সমস্যা হচ্ছে কালকে থেকেই মনে, যাই হোক। তো এখন কি শুনতে পাও? এখন শুনতে পাচ্ছ? জি মিস। জি আচ্ছা, মিস এখন। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমরা নদীগুলো পড়ছি পয়েন্ট করে মূলত এ কারণেই, যাতে কি হয়, যাতে আমরা কি করতে পারি, যে কোনো পয়েন্টগুলো যখন আমরা পড়বো, পয়েন্টগুলো মাথায় নিয়ে যখন পড়বো, তখন আমাদের এই সম্পর্কে তথ্যটা পুরোপুরি জানা হয়ে যাবে। দ্যাট মিন্স নদী সম্পর্কে যা যা জানতে চাই সবগুলো পয়েন্ট যদি আমি ফিল আপ করি, আমি শিখে ফেলি, তাহলে আমার নদী সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আর যদি এমনি তুমি মুখস্থ করো, এতে হবে কি, কিছু জিনিস তোমার মনে থাকবে, কিছু জিনিস মনে থাকবে না, উত্তরটা কি হবে না, তোমার ফুলফিল হবে না বা ভালো অ্যান্সার দাঁড়াবে না। এখন প্রথমে আসো পদ্মায়। পদ্মা যদি আমরা প্রথম পয়েন্টটা আমরা দেখি, সেটা হলো উৎপত্তি স্থল। আচ্ছা, আমাকে একজন একটু বলো, উৎপত্তি স্থলটা কোথায় পদ্মার, একটু বলো, বই দেখেই বলো, সমস্যা নেই। পাশে একটা মানচিত্র আছে, মানচিত্রটা আমরা দেখতেই পাচ্ছি পদ্মা নদী কোথায় দিয়ে ঢুকেছে, রাজশাহী অঞ্চল দিয়ে। দেখো মানচিত্রের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকে, 4টা সাইড থাকে, উপরে উত্তর, নিচে দক্ষিণ, আমাদের হাতের বামে হচ্ছে পশ্চিম আর এদিকে হচ্ছে পূর্ব। তো পশ্চিম দিক থেকে রাজশাহী অঞ্চল দিয়ে পদ্মা প্রবেশ করেছে। তো একজন একটু রিডিং পড়ো যে পদ্মা নদী উৎপত্তি স্থলটা কোথায়, বলো।
মধ্য হিমালয়ের হ্যাঁ, গাঙ্গোত্রী হিমবাহে। হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী থেকে। হিমবাহে। এবং সেটা হিমালয়টা তো আমরা জানি ভারত নেপাল ওই অঞ্চল থেকে, দ্যাট মিন্স আমাদের এখানে না। পদ্মা নদী উৎপত্তি স্থল আমাদের এখানে না, এখান আমাদের ভারত মানে পাশের দেশ ভারত থেকে এটা এসছে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে, এখান করে দেখো গঙ্গা রাজশাহী জেলা দিয়ে, আমাদের অনেকের বাড়ি হয়তো রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এটাই হলো নদীর গতিপথ। যদি আমরা নদীর গতিপথ জানতে চাই, এটা হচ্ছে নদীর গতিপথ। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সাথে মিলিত হয়েছে। কোথায়? পয়েন্ট ফর গোয়ালন্দের কাছে এসে যমুনার সাথে মিলেছে। আর এইখানে তারপরে চাঁদপুরে এসে মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো খেয়াল করে দেখো পদ্মা নদী উৎপত্তিস্থল ভারতের কয়েকটি জায়গা সে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নামে। তারপরে তোমার রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে, তখন তার নাম পাল্টে গেছে পদ্মা। তো পদ্মা নাম দিয়ে প্রবেশ করে সেই বাংলাদেশের গোয়ালন্দের নিকট কোথায়? যমুনার সাথে মিলেছে। আর ব্রহ্মপুত্রের প্রধান ধারা, ব্রহ্মপুত্র নদী ভূমিকম্পের কারণে তার গতিপথ চেঞ্জ হয়েছিল, পরে সেটার নাম হয়েছিল যমুনা। আচ্ছা যাই হোক, তারপর চাঁদপুরে আমরা জানি খুব বিখ্যাত, এখানে প্রচুর ইলিশ ধরা পড়ে। তো সেখানে মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল নোয়াখালী জায়গাগুলো অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হলো নদীর গতিপথ। আমরা যে সেকেন্ড পয়েন্ট বলেছিলাম নদীর গতিপথ বর্ণনা করো, তাহলে আমরা এখানে নদীর গতিপথটা খুঁজে পেলাম। এখন আয়তন যদি আসি, বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। এটা তোমরা এই লাইনটা তোমরা সবাই দাগাও। বৃহত্তম বলেছে, অন্যতম বৃহত্তম নদী, তার মানে বাংলাদেশের বড় বড় নদীগুলোর ভিতরে পদ্মা একটি অন্যতম নদী। গঙ্গা পদ্মা এই পুরো আয়তন বলেছে যে 34,188, ভালো মানে মোটামুটি বেশ বড় একটি নদী। পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে, যে আমরা দেখেছি পশ্চিম দিক থেকে নদীটা প্রবেশ করেছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেকগুলি শাখা নদী আছে, তার মধ্যে দাগাও ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, দেন আছে চিত্রা, মধুমতি, আড়িয়াল খা উল্লেখযোগ্য। আমার কপোতাক্ষ নদ নিয়ে কবিতা আছে, তাই না? মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা আছে কপোতাক্ষের উপর। তারপরে পদ্মা নদীতে নিয়ে অনেক গানও আছে, পদ্মা গঙ্গা নিয়ে, যে গঙ্গা তুমি বইছো কেন, ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আছে। তারপরে নদী আমাদের জীবন জীবিকায় কতটা প্রভাব ফেলে দেখো, আমাদের সাহিত্যেও কিন্তু নদী চলে আসে। তারপরে বিভিন্ন চিত্রকরেরা ছবিও আঁকে নদীর ছবি। যাই হোক, এই পদ্মার শাখা নদী যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তার নিজ নিজ গুণে নিজেরাই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট, আমি বলবো যে এগুলো নিজেরাই নিজেদের বৈশিষ্ট্যে যথেষ্ট উজ্জ্বল। মধুমতি নদীকে আমরা আলাদা করে চিনি, চিত্রাকে চিনি, আড়িয়াল খাঁকে চিনি, হুগলি, ভৈরব, কুমার এগুলোকে আমরা আলাদা করেই চিনি। তার মানে পদ্মা নদীটা নিজেই এতটাই স্বয়ংসম্পূর্ণ যে সে তার যে শাখা নদীগুলো বের হয়েছে তার থেকে, সরি তোমরা চাইলেও পানি পান করে নিতে পারো, পানি খেতে পারো, কারণ এতটা সময় আমরা ক্লাসে থাকি, আমাদের পানি পিপাসা পেতেই পারে। সো এগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। সুমাইয়ার কি বারে বারে নেটের সমস্যা হচ্ছে? আচ্ছা, তো এই হলো তার শাখা নদী বা উপনদী। এখন পদ্মা নদীর আমরা উৎপত্তিস্থল জানলাম, তার গতিপথ জানলাম, আয়তন জানলাম, শাখা নদী সম্পর্কে জানলাম। এখন যদি আমরা অর্থনৈতিক গুরুত্বটা জানতে চাই, এটা আমাদের বইয়ে সেভাবে নাই, কিন্তু আমি বলবো যে এটাও তোমাদের পড়া উচিত। অর্থনৈতিক গুরুত্বটা তোমরা কীভাবে পড়বে আমাকে একটু বলো। কেউ কি বলতে চাও যে এটা আমরা ম্যাডাম এইভাবে লিখতে পারি, বা আমি শেয়ার করতে চাই, বা এইভাবে লেখা যায় কি না, বা এটা এইভাবে উত্তরটা আসে কি না? যেটুকু বলো, এক লাইন হলো সমস্যা নেই, একটু আমাকে বলো।
না, ঋতু মনে হয় না, কথা একটু ভেঙে ভেঙে আসছে, আবার বলো। মিস মানে কোন কোশ্চেনের অ্যানসারের কথা বলছেন, মানে পদ্মা ওইটা? পদ্মার অর্থনৈতিক গুরুত্ব যদি আমি জানতে চাই যে এটার অর্থনৈতিক গুরুত্ব কি, প্রত্যেকটা নদী পড়তে গিয়ে তোমাকে এটুকু তোমার জানানো উচিত। নদী সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, তুমি যদি এই পয়েন্টগুলো, 5টা পয়েন্ট, 5টাই তো মনে বললাম, যদি 5টা পয়েন্ট তুমি ফলো আপ করো বা গুছিয়ে পড়ো, বা তুমি এটার উপরে এটা নোট নাও, হ্যাঁ, বা একটা রেজাল্ট দাঁড় করাও, তাহলে তোমার নদী থেকে যে কোনো প্রশ্ন আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো। এই জন্য বলছি, অনেক সময় উচ্চতর দক্ষতায় থাকে যে পদ্মা নদী আমাদের জীবন জীবিকায় কী ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো। ওইটাই আসলে আমাদের অর্থনৈতিক গুরুত্ব। তা আমি প্রত্যেকের কাছ থেকে একটা একটা করে লাইন শুনতে চাই, তোমাদের মতো করে একটু বলো। একজন যেমন ইলিশ বলেছো, একজন সেতুর কথা বললে, এরকম কিছু বলতে কি চাও নাকি তোমরা? না, আমি আমার মনে হয় নাম ধরে বলি, সেটা বেশি ভালো হয়, কারণ আমার ক্লাসে চুপ থাকতে পছন্দ করি, এটা ঠিক না। আচ্ছা, আরিফা বলো, ক্লাসে আরিফা আছো, আরিফা একটু বলো। আরিফা, তুমি বলো পদ্মা নদী নিয়ে তোমার কি মনে হয়, এটা আমাদের জীবন জীবিকায় কি ভূমিকা রাখছে? মিস আপনার কথা শুনতে পাইনি, আবার বলবেন? নেট প্রবলেম হচ্ছে। বাকিরা কি শুনতে পাচ্ছো? মিস বাকিরা শুনতে পাচ্ছো কথা? মিস পদ্মা নদী নিয়ে কি যেন বলতেছিল, এটা শুনতে পাইনি ঠিক মতো। না, বাকিরা কি শুনতে পাচ্ছো? জি মিস, ভেরি গুড। পদ্মা নদী ম্যাডামের কথা আসতে শোনা যাচ্ছে, অনেক আসছে। আচ্ছা, নির্বাহ করা যায় এরকম একটা প্রশ্ন। পদ্মা নদী আমাদের জীবন জীবিকায় কি ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। আরিফা বলো। হ্যাঁ, তুমি তোমার জায়গা থেকে, তুমি তোমার জায়গা থেকে যে কোনো এটা একটা লাইন বলো। যাতায়াতে হচ্ছে সুযোগ সুবিধা করা যায়, মানে এখানে জীবন জীবিকারই জানি না যাতায়াতে, মিস এখানে হ্যাঁ, কিভাবে। সুযোগ সুবিধা তৈরি করতে পারে। এক জায়গা কিন্তু থেকে এখানে যদি পদ্মা, যাতায়াতের সুবিধা হ্যাঁ, পদ্মা কি? নদী আমাদের যাতায়াতে ভূমিকা রাখতেই পারে। আমরা তো জানি এটা বিশাল নদী, তার শাখা নদী আছে, উপনদী আছে, তো এইটা আমাদের যাতায়াতের ভূমিকা অবশ্যই রাখে, তো সেটা সেই হিসাবে তার অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই আছে। ওকে, এটা খারাপ পয়েন্ট। নাজিয়াকে বলছি, নাজিয়া ক্যামেরা ওপেন করো এবং আমাকে বলো তুমি তোমার জায়গা থেকে পদ্মাকে কিভাবে দেখো। মিস এটা হচ্ছে আমাদের মাছের একটা উৎস, মানে এখান থেকে যে মাছগুলো চাষ করা হয় ওইটা হচ্ছে বাংলাদেশের মানুষের আয় আয় করতে সাহায্য করে। তাছাড়া মানে আরো বিভিন্ন বিভিন্ন ধরনের মানে সেটা একটা প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের। হুম, তারপরে আহ, হচ্ছে তুমি বলছো যে মাছের উৎস হিসেবে নদীটি কাজ করছে, দ্যাট মিন্স আমরা প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি এই নদী থেকে। পাশাপাশি আরও প্রাকৃতিক সম্পদের আধার হিসেবেও এই নদী আমাদেরকে ভূমিকা রাখতে পারে বা আমাদেরকে সহযোগিতা করতে পারে। ওকে, দেন আরেকজন আমাকে বলো, সুমাইয়া রিদি। রিদি ক্লাসে আছে? রিদিকে তো আমি, আমি বের হয়ে গেছিলাম। না না সুমাইয়া, তোমার বুঝছিলাম তোমার নেটওয়ার্ক বোধহয় সমস্যা হচ্ছিল। এখন তো তুমি ক্লাসে আছো, আমাকে একটু বলো পদ্মা নদী তোমার কাছে কি মনে হয়, যে এটা কি কোনো গুরুত্ব রাখছে জীবন জীবিকায়, নাকি গুরুত্ব রাখছে না, একটু বলো। দিদি, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনতে পাচ্ছো দিদি? ওদের নেটে কি সমস্যা ওর? প্রিয়ন্তী, প্রিয়ন্তী বলো। প্রিয়ন্তী, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, প্রিয়ন্তী, কি সমস্যা? একটু বিরক্ত বিরক্ত ভাব কেন? আচ্ছা, না মিস, আমার নেটে অনেক প্রবলেম হচ্ছে, বারবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, কাছে কি সবারই সমস্যা নেটের, নাকি সবসময় হয় এই সমস্যা? আচ্ছা, প্রিয়ন্তী বলো, পদ্মা নদী যদি আমাদেরকে অর্থনৈতিকভাবে ভূমিকা রাখে, বা পদ্মা থেকে আমরা যদি প্রাকৃতিক সম্পদ বা অন্যান্য সম্পদ আহরণ করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য কি লাভ হতে পারে? আর বাংলাদেশের নাগরিক হিসাবে বা আমরা এর থেকে কী পেতে পারি বলো, নিজের মতো করে বলো, বইয়ে কোনো অ্যান্সার নাই, এটা বইয়ে পাবা না।
তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে মূলত এই জন্য যে তুমি কি জানলে, কি শিখলে, সেটা অ্যাপ্লাই করে তুমি তোমার জীবনে কি কাজে লাগাতে পারছো। বইয়ে কিছু তথ্য দেওয়া থাকছে, সেটা তুমি জানলে, শিখলে, সেটার উপর বেস করে তোমার পরবর্তী জ্ঞান বা নলেজ ডেভেলপ করছে কিনা। একবার বলেন। আচ্ছা, পদ্মা যদি আমাদেরকে সহযোগিতা করে বা পদ্মা থেকে যদি আমরা সম্পদ আহরণ করতে পারি, তো বাংলাদেশের সদস্য হিসেবে বা একটি রাষ্ট্রের সদস্য হিসেবে আমরা কি মানে এটা থেকে আমরা কি পাই বা আমাদের কি লাভ, বা একটি দেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটির নাগরিক হিসেবে আমরা পদ্মাকে নিয়ে কি গর্ব করতে পারি কি না, বা যদি নাই করতে পারি তাহলে আমরা কিভাবে এর উন্নয়ন ঘটাতে পারি, এই নদী থেকে আমরা কিভাবে আরও কিছু পাওয়ার ব্যবস্থা করতে পারি। দ্যাট মিন্স এটার যদি কোনো তোমার মনে হয় যে না এতে সমস্যা আছে, এই জায়গাটা সমস্যা আছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, বলো, নিজের মতো করে বলো। অন্য কেউ বলতে চাও? তাহিয়াকে দেখতে পাচ্ছি, তাহিয়া কোশ্চেনটা বলবে? আরেকবার বলবেন? আর বলা যাবে না। আচ্ছা, তাহিয়া কি বলবে? আচ্ছা, ঋতু বলতে চাচ্ছো? প্লিজ একটু কোশ্চেনটা আরেকবার আচ্ছা, বলবেন। কোশ্চেনটা হচ্ছে, ধরো আমরা বাংলাদেশের নাগরিক, পদ্মা আমাদের দেশে একটি বড় বিখ্যাত নদী, অন্যতম বৃহত্তম নদী, এ থেকে আমরা সম্পদ আহরণ করছি, তাই তো? এ থেকে আমরা সুবিধা পাচ্ছি। এখন একটি এই দেশের নাগরিক হিসেবে বা রাষ্ট্র কিভাবে পদ্মাকে দেখছে, বা নাগরিক হিসেবে তোমার কোনো মতামত আছে কি না, যে এটা করলে আরও আমরা এটা থেকে আরও কিছু পেতাম, বা এই নদীটাকে এভাবে গুরুত্ব দেওয়া যায় বা এর যত্ন নেওয়া যায়, বা তোমার কোনো মোট কথা কোনো মেসেজ আছে কি না, বা মতামত আছে কি না, বা কোনো পরামর্শ আছে কি না। বলবে? প্লিজ আমরা বলো। প্লিজ আমাদের দেশের মানুষদের যে নদীতে অনেকে পাগল এটা তো হচ্ছে নদী ভাঙনের একটা প্রধান কারণ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কিছু ব্যবস্থা নেই, তাহলে নদী ভাঙনটাকে অনেকটাতে রোধ করা যাবে এবং প্রাকৃতিক সম্পদ হিসাবে এটা যত্ন নেওয়া যাবে। কথাটা একটু স্পষ্ট হতে হবে মনে হয় নেটের সমস্যা, যে আমাদেরকে নদীর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, যত্নবান হতে হবে। আমরা এটা একটা প্রাকৃতিক সম্পদ, তাই না? প্রাকৃতিক সম্পদ কিন্তু এটার ক্ষেত্রে যদি আরো আইন প্রচলন করে ওইটা আরো বেশি ভালো হবে, কারণ যদি আইনের ক্ষেত্রে কোনো বলবো জরিমানা দিতে হয় তখন হয়তো বাংলাদেশের মানুষ ওইটার থেকে একটু হতো। মোট কথা আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা চাইলে এটা নষ্ট করব না। আর যদি আমরা জরিমানার কথা কি বলছো স্পষ্ট হলো না, যদি এমন হয় নদী দূষণে কারো সরাসরি ভূমিকা আছে, বাড়ি বানিয়েছে, নদী দখল করেছে, তাই না? সেক্ষেত্রে যদি আমরা বেশ মোটা দাগে জরিমানার ব্যবস্থা করতে পারি, যে কোনোভাবেই নদীকে কী করতে, নদী রক্ষা করতে হবে, নদীকে গ্রাস করা যাবে না। পাশাপাশি ড্রেজিংয়ের যদি ব্যবস্থা করতে পারি, তাই না? আমাদের এই যে শিল্প কারখানাগুলো গড়ে উঠছে নদীর আশেপাশে, সে মালিকদেরকে জরিমানার ব্যবস্থা করা যেতে পারে, সে প্রয়োজনে সেই শিল্প কারখানা উচ্ছেদ করা যেতে পারে। তাহলে সেই দূষণ বা দূষণীয় পদার্থগুলি নদীতে পড়বে না। এর থেকেও কিন্তু আমরা নদীকে বাঁচাতে পারি। নদীকে বাঁচানোর জন্য আমাদেরকে সরকার যথেষ্ট নয়, ব্যক্তিগতভাবেও আমাদের রাষ্ট্রের সদস্য হিসেবে আমাদেরকে যথেষ্ট ভূমিকা আমরা রাখতে পারি। দরকার হলে আমরা সরকারের পাশাপাশি আমরা যদি বিভিন্ন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নদী বাঁচাও আন্দোলনে নামি, বা নদী বাঁচানোর জন্য আমরা বিভিন্ন রকমের মতামত সভা সমিতি সেমিনার প্রচারণা চালাতে পারি, তাহলে নদীগুলো কিন্তু দূষণ থেকে বেঁচে যায়। কারণ আমরা জানি নদী হচ্ছে পানির উৎস, নদী অক্সিজেনের উৎস, নদী মাছের উৎস, মানে যেটা আমরা খাবার। পাশাপাশি আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলে নদীগুলো ভীষণভাবে সহযোগিতা করে। সো নদীকে বাঁচানো মানে আমরা নিজেরাই বেঁচে যাওয়া। আমরা আজকে যদি স্বার্থপরের মতো শুধু নিজেরটা ভাবি,
যে না আমরা আছি, কদিন পরে থাকবো না, সো কদিন পরে কী হবে না হবে ডাজেন্ট ম্যাটার টু মি, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে কেন পানির পরিমাণ বেশি, মাটির পরিমাণ কম। খেয়াল করে দেখো, পৃথিবীর 4 ভাগের মধ্যে কয় ভাগ মাটি, কয় ভাগ পানি। পানির নিশ্চয়ই প্রয়োজন আছে, পানি নিশ্চয়ই কোনো কাজে অবশ্যই গুরুত্বপূর্ণ, তা না হলে আল্লাহ বা সৃষ্টিকর্তা কেন এতটুকু রেখেছেন। তো সেই হিসেবে আমাদেরকে ভাবতে হবে।